আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএস নাসির উদ্দিন। আর এই ভাষণের মাধ্যমেই দেশের রাজনীতির দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে গেল। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। তবে এবারের ঘোষণাটি ইতিহাসের অন্য যে কোনো সময়ের চেয়ে ভিন্ন, কারণ বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে দুটি বড় জাতীয় প্রক্রিয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এই দিন একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি ভবনে নির্বাচন কমিশনের 4 কমিশনার সহ সিইসি বৈঠক করে প্রস্তুতির বিষয়টি চূড়ান্ত করেছেন। রাষ্ট্রপতি নির্বাচনকে সুষ্ঠু ও অর্থবহ করতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এই ঘোষণার পরপরই দেশের প্রশাসনিক এবং রাজনৈতিক কাঠামোতে কী ধরনের পরিবর্তন আসবে তা অনুধাবন করা জরুরি। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে বা তার পরবর্তী 48 ঘন্টার মধ্যে দৃশ্যপটে সবচেয়ে বড় যে পরিবর্তনটি চোখে পড়বে তা হল রাস্তাঘাট এবং অলিগলির চেহারা। নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীরা এতদিন ধরে যে বিশাল আকারের বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন কিংবা প্ল্যাকার্ড টাঙিয়ে রেখেছিলেন তা সরিয়ে ফেলার তোড়জোড় শুরু হবে। কারণ তফসিল ঘোষণার মধ্য দিয়েই পুরো দেশ একটি নির্বাচনী সামিয়ানার নিচে চলে আসে। এই সময় থেকেই নির্বাচনী আচরণবিধি এবং আইন পুরোপুরি বলবৎ হয়ে যায়। নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশনা হলো তফসিল ঘোষণার পর কোনো প্রচার সামগ্রী জনসমক্ষে রাখা যাবে না। অর্থাৎ প্রতিটি সংসদীয় আসন একদম ক্লিন বা পরিষ্কার হয়ে যাবে। হাজার হাজার রঙিন পোস্টার যা এতদিন শহরের সৌন্দর্য বা জঞ্জাল হিসেবে ছিল তা নামিয়ে ফেলতে হবে। এর মূল উদ্দেশ্য হলো একটি লেভেল প্লেইং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ তৈরি করা। প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কোনো প্রার্থী বা দল কোনোভাবেই প্রকাশ্যে ক্যাম্পেইন ম্যাটেরিয়াল ব্যবহার করতে পারবে না। তারা হয়তো ঘরোয়া বৈঠক বা উঠান বৈঠক করতে পারবেন, কিন্তু ব্যানার, লিফলেট দিয়ে কোনো শোডাউন করা সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যাবে। এখন এই যে তফসিল শব্দটি আমরা বারবার শুনছি, এটা আসলে কি এবং এর গভীরতা কতটুকু? সাধারণ মানুষের ধারণা তফসিল মানেই কেবল ভোটের তারিখ ঘোষণা, কিন্তু সত্যিটা হলো তফসিল একটি সম্পূর্ণ নির্বাচন পরিচালনার প্রাতিষ্ঠানিক কাঠামো বা ক্যালেন্ডার। এতে শুধু ভোটের দিনক্ষণ থাকে না, বরং 8 থেকে 12টি সুনির্দিষ্ট ধাপ উল্লেখ থাকে। একটি জাতীয় নির্বাচনকে বিশৃঙ্খল হওয়া থেকে বাঁচাতে এই ধাপগুলো অত্যন্ত জরুরি। তফসিলের প্রধান উপাদানগুলোর মধ্যে প্রথমেই থাকে ভোটের তারিখ, যা এবার 12 ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে এবং দিনটিকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হবে। এরপর থাকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। সাধারণত ভোটের 15 থেকে 30 দিন আগে এই তারিখ নির্ধারণ করা হয়। এর পরের ধাপটি বাংলাদেশের মতো দেশের জন্য অত্যন্ত সংবেদনশীল। সেটি হলো মনোনয়নপত্র যাচাই বাছাই। প্রার্থীর নাগরিকত্ব, ফৌজদারি মামলার অবস্থা এবং জমিন সংক্রান্ত বিষয়গুলো এই ধাপে পরীক্ষা করা হয়। এই পর্যায়ে অনেক হেভিওয়েট প্রার্থীর মনোনয়নও বাতিল হতে পারে। যাদের মনোনয়ন বাতিল হয় তারা নির্বাচন কমিশনে বা উচ্চ আদালতে আপিল করতে পারেন। তফসিলে এই আপিল নিষ্পত্তির জন্যও সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া থাকে। এরপর থাকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ। প্রতীক পাওয়ার পরেই কেবল প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার শুরু করতে পারেন এবং ভোটের কত ঘন্টা আগে প্রচার বন্ধ হবে তাও এই তফসিলেই উল্লেখ থাকে। বাংলাদেশে সাধারণত ভোটের 32 ঘন্টা আগে সব ধরনের প্রচার প্রচারণা স্তব্ধ করে দেওয়া হয়। বিশ্বের সব দেশে কিন্তু এভাবে তফসিল ঘোষণা করা হয় না। দক্ষিণ এশিয়ার দেশগুলো যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কায় তফসিলের গুরুত্ব অপরিসীম। কারণ এই অঞ্চলে রাজনৈতিক উত্তেজনা, বিশাল ভোটার সংখ্যা এবং প্রশাসনিক জটিলতা নির্বাচনের সময় চরমে পৌঁছায়। তফসিল ঘোষণা ছাড়া এখানে নির্বাচন পরিচালনা করা প্রায় অসম্ভব। এটি এক প্রকার নির্বাচনের অপ্রকাশিত সংবিধান হিসেবে কাজ করে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মতো দেশে তফসিল শব্দটির ব্যবহার নেই, কারণ সেখানে সংবিধান অনুযায়ী ভোটের দিন আগে থেকেই নির্ধারিত। নভেম্বরের প্রথম সোমবারের পরের মঙ্গলবার সেখানে নির্বাচন হয়। আবার যুক্তরাজ্যেও নির্দিষ্ট কোনো তফসিল নেই। পার্লামেন্ট ভেঙে দেওয়ার 25 দিনের মধ্যে নির্বাচন করতে হয়। ইউরোপের দেশগুলোতেও নির্বাচনের তারিখ আগে থেকেই জানা থাকে।
কিন্তু বাংলাদেশ সহ এই উপমহাদেশে তফসিল ঘোষণার পরেই কার্যত দেশের প্রশাসন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে চলে আসে। মন্ত্রী এমপিরা সরকারি গাড়ি বা সুবিধা ব্যবহার করতে পারেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণ এবং বদলি পদায়ন তখন কমিশনের হাতে ন্যস্ত থাকে। এই কাঠামোগত পার্থক্যের কারণেই আমাদের দেশে তফসিল নিয়ে এত আলোচনা ও উত্তেজনা কাজ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আইন শৃঙ্খলা ও সেনাবাহিনী মোতায়েন। তফসিল ঘোষণার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশনের কাছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 9 লাখ সদস্যের একটি চূড়ান্ত রূপরেখা উপস্থাপন করবে। এই রূপরেখা পাওয়ার পরেই কমিশন ঠিক করবে নির্বাচনী টাইমলাইনের কোন ধাপে, কোথায় এবং কিভাবে বাহিনী মোতায়েন করা হবে। অতীতের অভিজ্ঞতা থেকে দেখা যায় প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মনে নানা তিক্ততা রয়েছে। অনেক ক্ষেত্রেই অভিযোগ ওঠে যে প্রশাসন নিজেই নির্বাচনকে প্রভাবিত করেছে বা ম্যানিপুলেশন করেছে। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকার প্রশাসনকে নিরপেক্ষ করার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনায় পুলিশ, বিজিবি, র্যাব এবং আনসার সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নামার বিষয়টি গুরুত্ব পাবে। বিশেষ করে নির্বাচনের কয়েকদিন আগে থেকেই সেনাবাহিনী মোতায়েন করার পরিকল্পনা থাকে, যাতে ভোটারদের মনে আস্থা ফিরে আসে এবং কেন্দ্র দখল বা সহিংসতার মতো ঘটনা এড়ানো যায়। প্রশাসনের জন্য এটি ঘুরে দাঁড়ানোর একটি বড় সুযোগ। যদি কোনো রাজনৈতিক চাপ ছাড়া তারা কাজ করতে পারে এবং বড় বা ছোট দল কিংবা শক্তিশালী বা দুর্বল প্রার্থী সবার জন্য সমান আচরণ নিশ্চিত করতে পারে, তবেই এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে। এবারের নির্বাচনে আরেকটি নতুন দিক হল সংসদীয় সীমানার পরিবর্তন। তফসিল ঘোষণার আগেই নির্বাচন কমিশন আপিল বিভাগের রায় মেনে সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। এর ফলে গাজীপুরে একটি আসন কমে যাচ্ছে এবং বাগেরহাটে পূর্বের একটি আসন পুনর্বহাল হচ্ছে। আজই এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে। নতুন সীমানা অনুযায়ী ভোটার তালিকা এবং ব্যালট পেপার তৈরির কাজও শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যালট পেপারের ক্ষেত্রেও এবার ভিন্নতা থাকছে। ইসি সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনের জন্য সাদা কালো ব্যালট ব্যবহার করা হলেও গণভোটের জন্য গোলাপি রঙের ব্যালট ব্যবহার করা হবে। যেহেতু একই দিনে দুটি ভোট গ্রহণ হবে, তাই ব্যালট বিতরণ এবং গণনার জন্য বিশেষ প্রটোকল বা নিয়ম মেনে চলার জন্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাবনা দেওয়া হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের প্রচার প্রচারণা শুরুর আগ পর্যন্ত সময়টুকুতে শহর ও নগরের মানুষ কিছুটা স্বস্তি পাবেন, কারণ এই মধ্যবর্তী সময়ে সভা সমাবেশ বা মিছিলের উপর নিষেধাজ্ঞা থাকে। নির্বাচন কমিশন সচিবালয় থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ, আচরণবিধি বাস্তবায়ন এবং আগাম প্রচার সামগ্রী অপসারণের জন্য কঠোর পরিপত্র জারি করা হবে। নির্বাচনী আইনে প্রচার প্রচারণা বা ভোট গ্রহণের নীতিমালা অমান্য করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়। এর শাস্তি হিসেবে প্রার্থিতা বাতিল, জরিমানা, এমনকি কারাদণ্ড হতে পারে। অনেকেই মনে করেন চূড়ান্ত প্রার্থী হওয়ার আগ পর্যন্ত বোধহয় কমিশন ব্যবস্থা নিতে পারে না, কিন্তু বিষয়টি তেমন নয়। কমিশন চাইলে এখনই সম্ভাব্য প্রার্থীদের সতর্ক করতে পারে। কেউ যদি নিজ দায়িত্বে ব্যানার ফেস্টুন না সরান, তবে তা নোট রাখা হয়। পরবর্তীতে তিনি প্রার্থী হলে তাকে জবাবদিহিতার আওতায় আনা হয়। ভোটাররাও তখন বুঝতে পারেন যে যিনি নির্বাচনী আইনের প্রতি শ্রদ্ধাশীল নন, তিনি জনপ্রতিনিধি হিসেবে কতটুকু যোগ্য। তফসিল নিয়ে বিতর্ক বা সমালোচনাও কম নেই। প্রায়ই দেখা যায় রাজনৈতিক দলগুলোর মধ্যে তফসিলের সময়সীমা নিয়ে মতবিরোধ থাকে। এক পক্ষ দ্রুত নির্বাচন চায়, অন্য পক্ষ কিছুটা সময় চায়। তবে সংবিধান ও আইনের বাধ্যবাধকতা মেনেই কমিশনকে এই সময়সূচি সাজাতে হয়। তফসিল ঘোষণার পর সরকার বা সরকারি দলের কেউ যাতে বাড়তি সুবিধা না পায় তা নিশ্চিত করাই কমিশনের মূল চ্যালেঞ্জ। বিশেষ করে মন্ত্রী বা এমপিরা যাতে সরকারি সম্পদ ব্যবহার করে প্রচার চালাতে না পারেন, সেদিকে কড়া নজরদারি রাখা হয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এই আচরণবিধি প্রয়োগের বিষয়টি নির্বাচনে স্বচ্ছতা নির্ধারণ করে। আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশনগুলোও তফসিল ঘোষণার পরেই তাদের পরিকল্পনা সাজায়। কবে তারা দেশে আসবে, কোন কোন এলাকায় যাবে, সবকিছুই এই ক্যালেন্ডারের উপর নির্ভর করে।